প্রত্যেকের মাথায় অসংখ্য চিন্তাভাবনা ঘোরে। কেউ খুশি থাকে তো কেউ অখুশি, কেউ সন্তুষ্ট তো কেউ অসন্তুষ্ট। কারো মুখ দেখে কি তার মাথায় কি চলছে তা জানা সম্ভব? কারো মনে কি চলছে, সে পর মুহূর্তে কি করতে চলেছে, এটা কি কেউ এত সহজে বুঝতে পারে? কেউ কি ভাবছে, কি বুঝছে, তার প্রতিক্রিয়াই বা কি হবে, এটা কি আগে থেকে জানা সম্ভব? জিনিসগুলো তাড়াতাড়ি গুছিয়ে নে। আর না ভুলে আমাকে রোজ ফোন করবে, ওকে? আচ্ছা, এবার চলো, ট্রাফিক বেড়ে গেলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, এসো এসো। বাই মা। বাই মা। বাই বাই বাই। সেই অতি সাধারণ দেখতে মানুষটার মাথায় কি চিন্তা ঘুরছিল, সে কি চাইছিল, তার মধ্যে কতটা ঘৃণা, কতটা লোভ জমেছিল, তার অনুমান কেউ করতে পারেনি। বিল্ডিং এর সিকিউরিটি গার্ডও অনুমান করতে পারেনি যখন তারা বিল্ডিং এর মধ্যে ঢুকেছিল। কেউ কিচ্ছু বুঝে উঠতে পারেনি যখন তারা দরজায় এসে কড়া নাড়ল। দীপা রাঠি তো একেবারেই অজ্ঞাত ছিল। সে বিনা ভয়েই তাদের দেখে দরজা খুলে দিল। অপরাধের পর কোন অপরাধী নিজের থেকে ধরা দেয় অধিকারী? সব অপরাধী পালিয়ে যায়। দেখি কতদূর পালাতে পারে। এত লোকের মধ্যে কোথায় লুকাবে, কোথায় যাবে? আমরা ওর ছায়া হয়ে ওকে আসল জায়গায় পৌঁছে দেব, গড়াদের পেছনে। 2012-র 12ই জুলাই অপরাধ ডিটেক্ট হলো যখন অরুণ রাঠি তার বাড়িতে ফিরলেন। কি ছিল সেই অপরাধ? তারা খুব সাধারণভাবেই তাদের ঘরে ঢুকেছিল আর খুব সাধারণভাবেই বেরিয়ে গেল। কিছুতেই জানা যাচ্ছিল না যে তারা কেন এসেছিল আর এত সহজে তারা বেরিয়ে গেল কি করে। দীপা, পুরো ঘর অন্ধকার হয়ে আছে। দীপা, 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 দীপা! আমার 2 মেয়ে আমেরিকা চলে গেছে। আমিও বাড়িতে ছিলাম না। আপনি আমাদেরকে বলুন, আপনি যখন ভেতরে ঢুকলেন কি দেখলেন আপনি? সবকিছু ঘটে যাওয়ার পর আমি এসেছি, সব শেষ হয়ে গেল। কোথায় গেছিলেন আপনি? আমার জুয়েলারির শোরুম আছে,
কাছেই। রোজকার মতো আজকেও ফেরবার পর কেউ যখন দরজা খুলল না, তখন আমি নিজেই চাবি দিয়ে খুললাম, আর চারিদিকে অন্ধকার ছিল। আমি ওকে ডাকতে ডাকতে বেডরুমের দিকে এলাম, আর স্যার, ঘর পুরো লন্ডভন্ড করে রেখে গেছে। ওনার একটা জুয়েলারির দোকান আছে, বাড়িতে হয়তো অনেক জুয়েলারি রেখেছিল। এখন কি কি খোয়া গেছে সেটা তো আমাদের উনিই বলতে পারবেন। স্যার, কোনো ফোর্স এন্ট্রি নেই, কোনো এরকম চিহ্ন পাওয়া যায়নি যেখান থেকে এটা প্রমাণ করা যায় যে খুনি জবরদস্তি ঘরের মধ্যে ঢুকেছিল। দীপা রাঠির মৃতদেহ আমরা বেডরুম থেকে পাই। মনে হচ্ছে ওনাকে বেডরুমেই খুন করা হয়েছে। দীপা দেবী নিজে গিয়ে দরজা খোলেন, একজন ভেতরে ঢোকে বা কয়েকজন, আর তারপর বেডরুমে দীপা রাঠিকে খুন করা হয়। স্যার, আমার ডিউটি সন্ধ্যে 6টায়। আসার পর আমি কাউকে রাঠির বাড়ি যেতে দেখিনি। সন্ধে 6টার আগেও তো রাঠিবাবুর বাড়ি কাউকে ঢুকতে দেখা যায়নি। এমনটা কেন? যদি তুমি সন্ধ্যে 6টার সময় ডিউটিতে আসো, তবে দিনে ডিউটি কার ছিল? স্যার, আমার আগে বিশ্বাস যেখানে ডিউটি করছিল। তুমি বিশ্বাসের নাম্বারটা দাও। স্যার, একটা ফ্ল্যাটে কার্পেন্টারির কাজ চলছিল, কোনো মুকেশ মিশ্রর ফ্ল্যাট। ডাকো এই মুকেশ মিশ্রকে। কাজ তো চলছিল স্যার, কিন্তু আজকে মিস্ত্রিদের ছুটি ছিল, কেউ ফ্ল্যাটে আসেনি। রেজিস্টার খাতায় কালকে ওদের এন্ট্রিটা দেখা। এই যে স্যার, ফ্ল্যাট নাম্বার 401, ওয়ার্কারদের সইও আছে এখানে স্যার। ওদের আসার আর যাওয়ার দুটোরই এন্ট্রি আছে স্যার। অরবিন্দ, সুভাষ আর রাম, এরা তিনজনই কাজ করে নাকি আরো কেউ? না স্যার, শুধু এই তিনজনই। স্যার, পুরনো বিল্ডিং এটা, সিসিটিভি ক্যামেরা এখানে নেই। স্যার, ও হলো ডে শিফটের ওয়াচম্যান বিশ্বাস পার্কিক। ফোনে রিং হচ্ছে কিন্তু ফোনটা তুলছে না। তুলে আনো থানায়, আর সাথে 3জন কার্পেন্টারকেও। স্যার, দরজায় কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন পাওয়া যায়নি, মানে রাঠি পরিবারের চেনাশোনায় কেউ ঢুকেছে, বা এমন কেউ যে বা যারা এই বিল্ডিংয়ে প্রায় আসা যাওয়া করত। হ্যাঁ মা, যেটা প্রথম ফ্লাইট পাবি সেটা ধরে চলে আয়। হ্যাঁ ঠিক আছে, আমার চিন্তা করিস না, আমি নিজের খেয়াল রাখবো। অরুণবাবু, এমন কে হতে পারে যে আপনার অবর্তমানে আপনার ফ্ল্যাটে আসতে পারে, আর আপনার স্ত্রী ওরকে ভেতরে ঢুকতেও দিতে পারেন? দেখুন, আপনার ফ্ল্যাটের মেইন দরজায় ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এর মানে সে যেই হোক না কেন, আপনার স্ত্রী তাকে চিনতেন। উনি দরজা খুলে ওকে ভেতরে আসতে দিয়েছিলেন। স্যার, দীপা দেবীর মোবাইল সুইচ অফ, আর বাড়িতেও নেই। কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার স্ত্রী দীপা আর আমাদের মধ্যে নেই। তুমি লোকেশ বর্মা? হ্যাঁ ক্রাইম ব্রাঞ্চ। হ্যাঁ স্যার, কি হয়েছে? তোমার মিস্ত্রি অরবিন্দ, সুভাষ আর রাম কোথায়? স্যার, এরা সকাল থেকে এখানেই কাজ করছে, সারাদিন এখানেই ছিল। আমরা মুকেশবাবুর জন্য চেয়ার আর খাট বানাচ্ছি। তোর নামে বিশ্বাস? হ্যাঁ আমি। ক্রাইম ব্রাঞ্চ। ফোন কেন তুলছিলি না? হ্যাঁ, সাইলেন্টে রেখে ঘুমিয়ে পড়েছিলাম স্যার। তোর বিল্ডিংয়ে খুন হয়েছে, আর তুই ফোন সাইলেন্টে রেখে ঘুমোচ্ছিলি? খুন? কি বলছেন স্যার? কার? তাহলে বিশ্বাস, অরুণ রাঠির ফ্ল্যাটে কেউ গেছিল, আর সেই লোকটার এন্ট্রি তোর রেজিস্টারের মধ্যে নেই। সেই লোকটা দীপা রাঠিকে খুন করে, ঘরে লুটপাট করে,
আর সেই লোকটা হলো না তুই। না 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 স্যার, আমি না। তুই না হলে তোর কোনো বন্ধু হবে যাকে তুই বিল্ডিং এ ঢুকতে দিয়েছিলি, এই কাজটা করতে দিয়েছিলি, তারপর তোর ডিউটি শেষ আর প্রকাশ ডিউটি জয়েন করে। না স্যার, আমি খুব সাদাসিধে মানুষ, সৎ পথে খেটে 2 পয়সা ইনকাম করি। আমি কেন খুন করতে যাব? খুন তো হয়েছে, ঘরে লুটপাটও হয়েছে, তুই করিসনি, তোর কোনো বন্ধুও করেনি। তাহলে সেই লোকটা কে ছিল যার তুই রেজিস্টারে এন্ট্রি না করি রাঠিদের ফ্ল্যাটে ঢুকতে দিয়েছিলি? হ্যাঁ স্যার, ওই রূপেশ তোমার এসেছিল দুপুর 2:30টার আশেপাশে। রূপেশ আগে রাঠিবাবুর ওখানে রান্নার কাজ করত, এই প্রায় 1.5 বছর আগে। তাই ওর এন্ট্রি করাটা তুই প্রয়োজন মনে করলি না? স্যার, ও আগে ওখানে কাজ করত, পরিচিত ছিল, তাই আমি এমনি যেতে দিলাম। আর তোর চোখের সামনে দিয়ে ফিরেও যায়? হ্যাঁ স্যার। তুই ঠিক বলছিস তো নাকি মন গড়া কোনো গল্প শোনাচ্ছিস? স্যার, আমি গরিব, পাগল নই যে আপনাকে মিথ্যে কথা বলবো, তাও আবার খুনের ব্যাপারে। তুই আটকাসনি বলেই তো এই খুনটা হয়েছে। তোর চোখের সামনে দিয়ে ঢুকলো, বেরিয়ে গেল, আর তুই কিছু বললিও না। আর কিছু বলা তো দূর, তুই তো এন্ট্রিও করিস না। ভেবেছিলাম দীপা ম্যাডাম কোনো কাজের জন্য ডেকেছে, ও তো আগেও ওখানে কাজ করতো। তবু তোর কিন্তু এন্ট্রি করা উচিত ছিল বিশ্বাস। আর যদি তুই এন্ট্রি নাই বা করলি, তাহলেও কম করে একবার দীপা দেবীকে তো জানাতে পারতিস, একবার জিজ্ঞেস করতিস। ভুল তো হয়েছে আমার, কিন্তু আমি ভাবতেই পারিনি যে রূপেশ এরকম কিছু একটা করবে। সত্যি বলছি স্যার, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। যদি বিশ্বাস পরখি বাবুর্চি রূপেশ তোমার আর তার বন্ধুদের নাম রেজিস্টারে এন্ট্রিও করাতো, তাহলেও কি তাদের উদ্দেশ্য কারো মাথায় রেজিস্টার করত? যখন দীপা রাঠি দরজা খুলল, তখন সেও তার উদ্দেশ্য বুঝতে পারেনি। দীপার মৃতদেহ বেডরুমে পাওয়া যায়। তারা যখন ভিতরে এলো, তখনও দীপা তাদের উদ্দেশ্য একটুও টের পায়নি। আমরা এটা বলছি না যে অপরাধ ঠেকানো যেত, কিন্তু যদি ভেবে দেখা যায় তাহলে ওই লোকগুলোকে রাঠি পরিবারের ফ্ল্যাটে যাওয়ার থেকে কি আটকানো যেত না? এরকম কি হতে পারত যে তাদের জন্য দরজাই খোলা হলো না? অতীতে সেই সতর্কতা কি শোনা উচিত ছিল? সেই অতীত যা সময়ের সঙ্গে সঙ্গে এতটাই দূরে চলে গিয়েছিল যে ভিকটিমের স্বামী অরুণ রাঠি এটা বুঝতেই পারছিল না যে তাদের বাড়ির এক পুরনো বাবুর্চি কেন ফিরে এলো। কিন্তু ওকে তো আমরা 1.5 বছর আগেই তাড়িয়ে দিয়েছিলাম। ও ফিরে এলো কেন? আর যদি ফিরেও আসে, দীপা ওদের ভিতরে ঢুকতে দিল কেন? এই প্রশ্নের উত্তর তো একমাত্র আপনিই দিতে পারবেন। সব মিলিয়ে আপনার ফ্ল্যাট থেকে 3 কোটি টাকার গয়না, 6 লাখ টাকার ক্যাশ আর 5টা দামি ঘড়ি চুরি হয়েছে। রূপেশের সাথে আরো 2জন ছিল সেদিন। রূপেশ আপনার ফ্ল্যাটটা খুব ভালোভাবে চিনত। আপনার স্ত্রী ঘরে একা ছিলেন আর আপনার 2 মেয়েও বাইরে ছিল। রূপেশ কি কখনো আপনার সাথে কন্ট্যাক্ট করেছিল? কোনোদিন করেনি। যতদিন আমাদের বাড়িতে কাজ করত, সবসময় বিরক্ত হয়ে থাকতো, ছোট ছোট কথা নিয়ে রেগে যেত। কত বছর কাজ করেছিল রূপেশ আপনার ফ্ল্যাটে? খুব বড় জোর আমাদের বাড়িতে 8-9 মাস কাজ করেছে। তারপর আমার মনে হলো না, ব্যাস অনেক হয়েছে। দেখো রূপেশ, তোমার যদি ভালো না লাগে তুমি ছেড়ে দাও। আমার হিসেবটা আমাকে বুঝিয়ে দিন, আমি আর 1 সেকেন্ড এখানে থাকবো না। কিসের হিসেব বলো তো? তুমি অনেকবার আমাদের কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছো, সেটা আমরা কখনো ফেরত চেয়েছি? তুমি নিজের থেকে হিসেব করে বললেই হবে। অ্যাডভান্সের কথা আপনি না বললেই ভালো করবেন। কেন বলবো না? অ্যাডভান্স কি টাকা নয়? সপ্তাহে 2 দিন পার্টি, প্রত্যেক সপ্তাহে আত্মীয়, এত লোকের খাবার বানিয়েছি, তার জন্য কখনো টাকা চেয়েছি আমি? মাসের মধ্যে কতবার যখন আমরা বাড়িতে থাকি না, তখন তোমার তো কারোরই খাবার বানাতে হয় না। তখন কি আমরা তোমার টাকা কেটেছি বলো? ম্যাডাম, এটা কোনো কথা হলো না, কিন্তু পুরো মাসের মাইনে নিয়ে তবেই যাব। এই রূপেশ, অনেক কথা বলছিস, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে সিকিউরিটি ডাকবো। যা এখান থেকে, যা। বদলা। কিন্তু 1.5 বছর পরে বদলা নিতে কেন আসবে ইন্সপেক্টর? তাও এইভাবে? দীপাকে মেরে ওর কি লাভ হলো? কেন করলো ও এরকম? ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? দীপাই তো ওকে ফোন করতো, আমি চেক করছি, হয়তো আমার কাছে আছে।
না, নেই। আর দীপা দেবীর ফোনটাও গায়েব। ওকে পেলেন কোথা থেকে? আমার একজন বন্ধু আছে, হরিশ, ও পাঠিয়েছিল। ওর নাম্বার আমার কাছে আছে। রূপেশের একটা ছবিও চাই আমাদের। রূপেশের ফটো? হ্যাঁ। ওটা তো কখনো নিইনি। হরিশের নাম্বার এই যে নেই। এবার শুরু হলো সেই 3 যুবকের খোঁজ যারা সাসপেক্টেড কিলার্স ছিল। একজন ছিল রূপেশ তোমার, যাকে 1.5 বছর আগে রাঠি ফ্যামিলি কাছ থেকে দাঁড়িয়ে দিয়েছিল, আর তার সঙ্গে ছিল তার 2 বন্ধু যাদের সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। প্রত্যেকটা খেলারই একটা টাইম লিমিট থাকে, কিছু নিয়ম থাকে, কিন্তু এই কেসে পুলিশ আর খুনিদের মধ্যে শুরু হওয়া এই ইঁদুর বিড়ালের খেলা যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। হ্যাঁ স্যার, আমি অরুণকে রূপেশের নাম্বারটা দিয়েছিলাম। কি? অরুণই আমাকে বলেছিল একটা রান্নার ছেলে দেখে দিতে। আপনি কি কাজ করেন? আমি স্টক মার্কেটের ব্রোকার। রূপেশের নাম্বার আপনি কোথা থেকে পেয়েছিলেন? আমার বাড়িতে মন্টু চৌহান নামে একটা ছেলে রান্নার কাজ করত। 2009-এ ও কাজটা ছেড়ে দেয়। তারপর হঠাৎ একদিন মন্টুর সাথে সোসাইটিতে আমার দেখা হয়ে যায়। আরে মন্টু, এদিকে আয়। আরে নমস্কার সাহেব। হ্যাঁ, ভালো আছিস? এখানে কাজ করছিস? হ্যাঁ, এই বিল্ডিং এ তো আমি এখন কাজ করছি। এখন মেহতা বাবুর কাছে আছি। আচ্ছা, আমার এক বন্ধুরও কাজের লোক দরকার, তুই যাবি? না সাহেব, আমি এখান থেকে কাজ ছেড়ে যেতে পারবো না। কিন্তু আমার একটা বন্ধু আছে রূপেশ, খুব ভালো রান্না করে, আরও কাজও খুঁজছে। আমার বন্ধু বিক্রলিতে থাকে, ওখানে যেতে পারবে তো? আমরা রাজস্থানে গ্রাম ছেড়ে এখানে কাজ করতে এসেছি, আর এখানে এসে কি বিক্রলি আর কি আন্ধেরি, সবই এক। তাহলে ওর নাম্বারটা দে। 1 মিনিট। এটা রূপেশের নাম্বার। এই নাম্বারটা এখনো চালু আছে কিনা আমি জানি না। মন্টু চৌহানের নাম্বারটাও দেবেন আমাদের, কারণ রূপেশের নাম্বার পেলেও সেটা এখন বন্ধ থাকবে। এটা মন্টু চৌহানের নাম্বার। স্যার, আমি এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই? আরে হ্যাঁ, মেয়েদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, যাও তুমি তাড়াতাড়ি যাও। হ্যালো, মন্টু চৌহান। আপনি কে? পুলিশ। রূপেশ তোমারকে চেনো? হ্যাঁ চিনি, মানে বন্ধুত্ব নেই, এমনি পরিচয়। আমরা ওকে খুঁজছি, আর সে ব্যাপারে আমাদের তোমার সঙ্গে কথা আছে। হ্যালো, পিএসআই অধিকারী বলছি, ক্রাইম ব্রাঞ্চ থেকে। একটা নম্বরের লোকেশন ডিটেলস চাই। 44467876। রূপেশ তোমারের নাম্বার। মার্ডার কেস, খুব আর্জেন্ট। স্যার, বাড়ির অ্যালবাম চেক করেছি আমি, ওখানে একটা ফটোয় আছে রূপেশ। আমরা রূপেশের ফোন নাম্বার স্ক্যান করেছি, 2টো নাম্বারের সঙ্গে ও লাগাতার টাচে ছিল। মার্ডারার লুট করার সময় রূপেশের সঙ্গে আরও 2জন ছিল। যে 2টো লোকের সাথে ও কন্টিনিউ যোগাযোগ রেখেছিল তারা ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কি। স্যার, 2জনের নম্বরই বন্ধ আসছে, আর এই ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কি 2জনের নাম্বারই রাজস্থানের, যেমন এই রূপেশের নাম্বারটা। সুইচ অফ করার আগেই 3জনের লাস্ট লোকেশনটা জানতে হবে। আমার রূপেশের সাথে হঠাৎই দেখা হয়েছিল। আচ্ছা, হঠাৎই? কোথায় দেখা হয়েছিল এভাবে? রাজস্থানের ধলপুর এলাকা সারাংপুর অঞ্চলের ছেলে রূপেশ। আমি ওর পাশের গ্রামেই থাকি, ও এখানে কাজ খুঁজছিল। আমার কাজ তো এখানে মালাডে একটা বাড়িতে। আমার জন্য একটু কথা বল না ভাই, কোথাও খুব টানাটানি চলছে। তোর মোবাইল নাম্বারটা দে। আর শোন, তুই চিন্তা করিস না, এই মুম্বাই শহরে বাঁচার জন্য হাওয়া পাস না পাস, কাজ তুই পাবি। এই মুহূর্তে কোথায় ও? আমি কি করে জানবো স্যার যে ও এখন কোথায় আছে? ওই একদিনের পর এত বছরে আমি ওর সাথে দেখাও করিনি। ঠিক তো? আমি সত্যি বলছি, রূপেশের ব্যাপারে এর থেকে আমি আর বেশি কিছু জানি না। আমি তো ভাবতেই পারি না ও এরকম হবে। মুখ দেখে তো সাদাসিধেই মনে হয়। কিন্তু মুখ দেখে তো মানুষ চেনা যায় না, সবাই মুখোশ পরে থাকে, যা আমরা সবাই পরে থাকি।
এই ছেলেটা রূপেশ। আর এই ছেলেটা? একে আমি ঠিক চিনি না। আপনার বাড়িতে তো এরা কাজ করেছে, আর আপনি চেনেন না? আসলে কি হতো, যখন বাড়িতে বেশি গেস্ট আসতেন তখন রূপেশ বাইরের কাউকে ডেকে আনতো ওই দিনের জন্য। আমার যেটা মনে হয় ওদের মধ্যেই কেউ একজন হবে, ওর হেল্পার। স্যার, এটাই রূপেশ তোমার। আর ওই দিন যে দুটো ছেলে ছিল তার মধ্যে এটা একটা। নাম আমি জানি না। দেখ, খুব ভালো করে মন দিয়ে দেখ। রূপেশের সাথে যে দুজন ছিল তার মধ্যে কি একজন এ? স্যার, এই ছেলেটাই ছিল। তাহলে আরেকজন কে ছিল? জানি না স্যার। যে দুটো নাম্বারের সাথে রূপেশ টাচে ছিল সেই নাম্বারগুলো কোনো ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কির। আমাদের তিনজন সাসপেক্ট। এ হলো রূপেশ, যার ব্যাপারে আমরা জানি, আর এ যার শুধুমাত্র মুখটা আমরা চিনি। এর নাম হয়তো ললিত বা পঙ্কজ হবে। আর ওই যে সেকেন্ড নাম্বারটা, ওটা আমাদের তৃতীয় সাসপেক্টের। আর এও অরুণ রাঠির ফ্ল্যাটের কোনা কোনা চিনত, যদিও অরুণবাবু বলছেন যে উনি একে চেনেন না। স্যার, এই হলো রূপেশ তোমার, ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কির নাম্বার। স্যার, এদের তিনজনের নাম্বারই 12 জুলাই দুপুর 3টে নাগাদ বন্ধ হয়ে গেছিল, আর 12 জুলাই দুপুরেই ক্রাইমটাও হয়েছিল স্যার। ফোন সুইচ অফ হওয়ার আগের লোকেশনটা কি দেখাচ্ছে? বিক্রোলি স্যার, যেখানে মিস্টার রাঠি থাকেন। স্যার, তিনজনের অ্যাড্রেস রাজস্থান। মন্টু চৌহান বলেছিল এ রূপেশ রাজস্থানের ধলপুর জেলায় থাকে, গ্রামের নাম সারংপুর। স্যার বাকি দুজনের অ্যাড্রেসও সেম, জেলা ধলপুর, গ্রাম সারংপুর। স্যার, এই ললিত আর পঙ্কজের ফটো আমরা সিম কার্ড ফর্ম থেকে পেয়ে যাব। হ্যাঁ স্যার, রূপেশের সঙ্গে এই দুজনেই ছিল। আর এই ছেলেটা ওই ছবিটাতেও ছিল যেটা আপনি দেখিয়েছিলেন। রূপেশ তোমার, ললিত সিং, পঙ্কজ সোলাঙ্কি, এরা তিনজনই আপনার স্ত্রী দীপাদেবীকে খুন করেছে আর লুটপাটও করেছে। এই ব্যাপারে আমরা অনেকটাই নিশ্চিত যে এরা জানতো দীপাদেবী সেদিনকে ফ্ল্যাটে একলা আছেন। দীপাদেবীর তরফে কোনো রকম বাধা দেওয়ার সুযোগ ছিল না। সারপ্রাইজ অ্যাটাক হয়েছে, ভিকটিম আশাও করতে পারেনি এরকম একটা কিছু হতে পারে। হতেও পারে ওরা হাতিয়ার সাথে করে এনেছিল, ছুরি। রূপেশ, রূপেশ, এটা কি করছো তুমি? এটা কি করছো তুমি? ভিকটিমের কাছে রিয়্যাক্ট করার সময়ও ছিল না, চেঁচাতেও পারিনি। আর গলা কাটার পর রিপিটেড স্ট্যাপিংও হয়েছে। একটা কথা বুঝতে পারছি না যে দীপা দরজাটা খুললো কেন। দীপাদেবী বুঝতে পারেনি ওদের উদ্দেশ্যটা কি ছিল, তবুও দীপাদেবীর ওদের ঘরে ঢুকতে দেওয়া উচিত হয়নি। কিন্তু 1.5 বছর পরে কেন ফিরে এলো? টাকার গন্ধ অনেক দিন থাকে অরুণবাবু। সেই 8 মাস ধরে যখন ও ওখানে কাজ করত, ও সব কিছু দেখে নিয়েছিল, যে আপনি কোথায় কি রাখেন, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, ক্যাশ, গয়না, দামি জিনিসপত্র। তার মানে আপনি বলতে চাইছেন যে এতদিন ধরে ওরা প্ল্যানিং করছিল? পসিবিলিটি তো আছে। ওদের তিনজনকে ধরতে পারলে পুরো ছবিটা আমাদের সামনে আসবে। কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, কি প্ল্যানিং ছিল, চুরি করা জিনিস নিয়ে ওরা কি করলো। রূপেশ তোমার, ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কি, এই তিনজন ছাড়া এই কেসে আর কোনো সন্দেহভাজন ছিল না। আর এই তিনজনের কাছে পৌঁছানো বিশাল মুশকিল হয়ে উঠেছিল। পুলিশ কি না করেছিল, শহরের প্রতিটা এক্সিট রুট সিল করলো, প্রতিটা কন্ট্যাক্ট, প্রত্যেকটা লিঙ্ক ব্যবহার করলো। কিন্তু এই কেস এমন একটা কেসে প্রমাণিত হলো যেখানে ক্রিমিনাল যেন অদৃশ্য হয়ে গেছে, উধাও হয়ে গেছে। যোশী, কদম, তোমরা দুজন রাজস্থানে যাওয়ার জন্য তৈরি হও, সাথে বেস্ট টিম নিয়ে যাবে। স্যার। অধিকারী, এই তিনজনের সাথে যার যেরকম সম্পর্ক আছে, বন্ধুত্বের, শত্রুতার, সবাইকে নিয়ে এসো। স্যার। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোমরা দুজন রাজস্থানে যাওয়ার জন্য তৈরি হও, সাথে বেস্ট টিম নিয়ে যাবে। স্যার। অধিকারী, এই তিনজনের সাথে যার যেরকম সম্পর্ক আছে, বন্ধুত্বের, শত্রুতার, সবাইকে নিয়ে এসো। স্যার। রঞ্জিত পাটেল? না, আমি ঋষি বলছি। তাহলে রঞ্জিত পাটেল কে? উনি আমার মালিক। আগে আমি এই বুমাই সেন্টারেই থাকি। মিস্টার পাটেল, ললিত সিং নামের একজনের লোকের কাছে আপনার নাম্বার পেয়েছি। আপনি ওকে কিভাবে চেনেন? আগে ওই সিম কার্ডটা তো আমার নামেই, কিন্তু আমি ওটা ইউজ করি না। এটা তো আমি আমার এই কাজের ছেলে ঋষির জন্য কিনেছিলাম। স্যার, আমি ললিতকে চিনি। ও আমার মতো রাঁধুনি। ওর বাড়ি আমার পাশের গ্রামে। ললিত এখন কোথায়? সাহেব, 3 মাস হয়ে গেছে। আমার ছেলে ললিতের সঙ্গে আমার কোনো কথা হয়নি। ললিত এখানে শেষ কবে এসেছিল? তাও তো অনেক কাল হয়ে গেল। সাহেব, এইটা আমার ছেলে পঙ্কজের বউ। আমাদের কথা ছাড়ুন, ও অনেক দিন এর সাথেও কথা বলেনি। বৌমা, কতদিন হয়ে গেল পঙ্কজ কথা বলেনি? 7 মাস হয়ে গেছে। নেহা দেবী আপনার স্বামী, আর ওমপ্রকাশবাবু আপনার ছেলে। পঙ্কজ সোলাঙ্কি খুনের অপরাধে ওয়ান্টেড। দেখুন ওমপ্রকাশবাবু, আপনারা এই কথাটা ভালো করে বুঝে নিন। পঙ্কজ আমাদের যত বেশি দৌড় করাবে, আমরা ওকে তত বেশি শাস্তি দেব। আর এই কথাটা আমি আপনাকেও বলছি, আমাদের কাছে কিচ্ছু লুকাবেন না, কিচ্ছু না। আমার ছেলে ললিত আমার কথা একটুও ভাবে না। ওর মা বাঁচলো কি মরলো তাতে ওর কিচ্ছু যায় আসে না। আর এখন আপনি বলছেন যে ও কাউকে খুন করেছে? খুনের সঙ্গে সঙ্গে প্রচুর টাকা এবং গয়নাও লুট করেছে। কি? যদি ওর সাথে আপনার দেখা হয় বা কথা হয়, আমাদের অবশ্যই জানাবেন, এতেই সবার ভালো হবে। স্যার, ললিতকে আমি চিনি, কিন্তু পঙ্কজ আর রূপেশকে আমি চিনি না। ললিত এখন কোথায় আছে? জানি না স্যার, কিন্তু ফোনে কথা হয়। কেন দেখা হতো না? অনেক মাস হয়ে গেছে স্যার। ও আমাদের পাশের গ্রামেই থাকে। মুম্বাইয়ে একসাথে এসেছি 1.5 বছর আগে। ট্রেনে আমরা দুজন একই কামরায় ছিলাম, তাই অল্প একটু আলাপ পরিচয় আছে। বন্ধুত্ব সেরকম নেই। এই ললিত কোথায় কাজ করে? থানে কোথাও আশিস গুপ্তর বাড়িতে কাজ করে। আমার মতো রান্নার কাজ করে। এই আশিস গুপ্তর বাড়ির ঠিকানা আছে তোর কাছে? না স্যার, ঠিকানা বলতে পারবো না, কিন্তু আমি নিয়ে যেতে পারবো। ললিতের সাথে একবার দেখা করতে গিয়েছিলাম। সাহেব, রূপেশ 4 মাস আগে এসেছিল, যখন ওর বউ শিল্পার শরীর খারাপ ছিল। শিল্পা দেবী, আপনার স্বামী রূপেশ মুম্বাইতে এক নিরীহ মহিলাকে প্রাণে মেরে ফেলেছে, আর তারপরে ওর বাড়িতেও লুট করেছে নিজের 2 বন্ধুর সঙ্গে। আমার সাথে তো 4 মাস হয়ে গেল, কোনো কথাও বলেনি ফোনে। সাহেব, আমার রূপেশ এরম নয়। কিন্তু যে মহিলাকে ও খুন করেছে, আগে ও ওখানেই কাজ করত। তারপর টাকা পয়সা নিয়ে মালিকের সঙ্গে ঝগড়া হয় আর ওকে কাজ থেকে বের করে দেওয়া হয়। এটা প্রায় 1.5 বছর আগেকার কথা। তারপরে ও কোথায় কাজ করত? আমরা কিচ্ছু জানি না সাহেব। 1.5 বছরে 3-4 বার গ্রামে এসেছিল। এখন ওর বউ গর্ভবতী, সেই জন্য 4 মাস আগে মুখ দেখিয়েছিল। ওকে না দেখেই ওর আসল চেহারা আমরা দেখে ফেলেছি। যথেষ্ট ভয়ঙ্কর। তাই ওই চেহারাটা লুকোনোর চেষ্টা করবেন না। এমনিতেই ও মুশকিলে পড়েছে, ওটাকে আর খারাপ করবেন না। স্যার, ললিত গত 6 মাস ধরে আমাদের বাড়িতে রান্না করত। তারপরে হঠাৎ আমাদের কিছু না বলে 2 সপ্তাহ আগেও কাজ ছেড়ে চলে গেছে। ললিত এখানেই থাকতো? আগে না, দুপুরবেলা রান্না করতে আসতো, তারপর সন্ধ্যাবেলা, আর তারপর তো ও বাড়ি চলে যেত। তারপরে হঠাৎ করে 2 সপ্তাহ আগে কাজে আসা বন্ধ করে দিল। এখন তো ফোনও তোলে না।
আমাদের এত অসুবিধে হচ্ছিল বলেও যায়নি। তাছাড়া আমরা রিপ্লেসমেন্টও খুঁজিনি। এখানকার আগে ও কোথায় কাজ করতো? আপনারা চিনলেন কি করে ওকে? ওই ঋষি আছে না, যার কথা আপনি বললেন, ও আগে এই কলোনিতেই একজনের বাড়িতে কাজ করতো। তো ওকে আমি একদিন বলেছিলাম যে যদি রান্না করার কেউ থাকে তাহলে বলতে, তো ও ললিতকে আমাদের বাড়ি পাঠিয়েছিল। রূপেশ তোমার, ললিত সিং আর পঙ্কজ সোলাঙ্কি তিনজনের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। আর এরা তিনজনই ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। হ্যাঁ স্যার, কিন্তু আমরা 3টে বাড়িকে সার্ভিলেন্সে রেখে দিয়েছি। আমি আর তরুণ ভীষণভাবে নজর রাখছি। বিশেষ করে রূপেশের বাড়ির উপর নজর রাখো। তরুণ বলছিল ওর স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট। ও বাড়িতে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। ইয়েস স্যার। স্যার, শহরের জুয়েলারি অ্যাসোসিয়েশন আমাদের সাহায্য করবে বলেছে। মুম্বাইয়ের প্রত্যেকটা দোকানে নোটিশ পাঠিয়ে দিয়েছি। কেউ যদি গয়নাগুলো বিক্রি করতে আসে আমরা তখনই জানতে পারবো। 6 লাখ টাকা ক্যাশ আছে ওদের হাতে। সে তো ফুর্তি করেই উড়িয়ে দেবে। খুব তাড়াতাড়ি জুয়েলারি বিক্রি করতে হবে ওদের। তাও চিন্তার কথা অধিকারী, 6 লাখ টাকা অনেক হয়। এই টাকা দিয়ে ওরা কোথাও অনেক দিন, অনেক মাস অবধি লুকিয়ে থাকতে পারে। আলাদা জায়গায় গয়না বিক্রি করতে পারে, দিল্লি, কলকাতা, যে কোনো জায়গায়। এস্টিমেশন অনুযায়ী 3 কোটি টাকার গয়না আছে ওদের কাছে। কথাটা আমার বুঝতে পারছো অধিকারী? বুঝতে পারছি স্যার। এদের সবার ফোন এখন বন্ধ স্যার, নইলে ট্রেস করে নিতাম। কোনো লিডও পাচ্ছি না। লিড পাবো অধিকারী, নিশ্চয়ই পাবো। আমাদের শুধু খুঁজতে হবে। আমাদের সমস্ত ইনফরমারদের স্পেশাল ডিউটিতে লাগিয়ে দাও। সব কুক সাপ্লাই এজেন্সিকে কন্ট্যাক্ট করো। ওরা ওদের মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছে, কিন্তু আমাদের 24 ঘন্টা অন থাকতে হবে। এখন আমাদের একটাই উদ্দেশ্য, দীপা রাঠিকে যারা খুন করেছে তাদের সঠিক জায়গায় পৌঁছানো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। একবার পঙ্কজের সাথে দেখা হয়েছিল। ও আমার মতন বাড়ি বাড়ি রান্না করে। কার বাড়ি রান্না করে? ওই চিঙ্গুলের অনিল দেশের বাড়িতে। পঙ্কজ ওখানেই থাকে আর রান্নাও করে। স্যার, 2 সপ্তাহ আগে পঙ্কজ সব গুছিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়েছে। আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ও আমার একটা ফোনও ধরেনি। পঙ্কজকে কার রেফারেন্সে রেখেছিলেন? সি উইংয়ে সিনাবাবু থাকেন, ওনার ওখানে একজন রান্নার কাজ করে, গৌরব। ওই পঙ্কজের হদিস দিয়েছিল। সত্যি বলছি স্যার, আমি জানি না পঙ্কজ কোথায় গেল। আমি তো অনেকবার ফোনে ট্রাই করেছি। তারপর অনিলবাবুকে বললাম, ও হয়তো আর আসবে না। তাহলে এখন কোথায় আছে পঙ্কজ? কোথায় থাকতে পারে? আমি জানি না স্যার।
আমারই গ্রামের ছেলে, রাজস্থানে। সেটা আমরা জানি, কিন্তু ও এখনো রাজস্থানে নিজের গ্রামে পৌঁছয়নি। আমাদের সার্ভিলেন্স একদম ঢেলে ঢালা করলে চলবে না। টিম বদলে দাও। হয়তো ওরা সন্দেহ করছে বারবার আমাদের একই লোকেদেরকে দেখে। এটাও হতে পারে ওই 3 ফ্যামিলিকে আমাদের ব্যাপারে কেউ ইনফর্ম করেছে। ওই 3টে ফ্যামিলি এখন আমাদের টার্গেট। আমরা পিছিয়ে যাব না, একদম যাব না। হ্যাঁ স্যার, তাই করব। 3 দিন পর পর টিম চেঞ্জ করব। এখানে সব থেকে দক্ষ কোচরকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি। পুরো জেলাতে লুকআউট অর্ডার রয়েছে, রেলওয়ে স্টেশন, বাস স্টপ, সব জায়গায়। গুড, প্রেশার বাড়িয়ে রেখো। 1 সেকেন্ডও আমাদের নজর ফেরালে চলবে না কিন্তু। ক্লিয়ার? স্যার, এই গৌরব তো কিছুই বলতে পারলো না। রাজস্থান থেকেও কোনো পজিটিভ লিড নেই অধিকারী। কোথায় গেল ওরা? স্যার, এখনো পর্যন্ত 116 জন রাঁধুনিকে জিজ্ঞেস করলাম। 9টা প্লেসমেন্ট এজেন্সিকে ট্যাপ করেছি। আমাদের পুরো নেটওয়ার্ক অক্লান্তভাবে 24 ঘন্টা কাজ করছে। আমরা 4 সপ্তাহ ধরে খুঁজছি, কিন্তু কিছুই হাতে পেলাম না। 3 ছোটখাটো ক্রিমিনাল এতই সাধারণ যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাদের কাছে মুম্বাই লোকানোর জন্য অনেক বড় জায়গা। 2 কোটির বেশি মানুষ এখানে বসবাস করে। স্যার, ওরা যদি মুম্বাই ছেড়ে দেয় তাহলে? তাহলে তো আরো মুশকিল হবে। কত ভালো সার্ভিলেন্স সিস্টেম আছে রেলওয়ে স্টেশনের প্রত্যেকটা চেকপোস্টে, বাস স্টপে, প্রত্যেক জায়গায়, কিন্তু তবুও ওরা কোথাও না কোথাও লুকাতে পারে। জুয়েলারি বিক্রি করারও কোনো খবর পাইনি স্যার। মনে হয় বাইরে কোথাও বিক্রি করেছে। তাহলে তো আমাদের র্যাডার অনেক দূর অবধি ছড়াতে হবে অধিকারী। 3 জন আসে, এক একাকী মহিলাকে খুব নির্মমভাবে হত্যা করে, ওনার বাড়ি লুটে তারপর গায়েব হয়ে যায়। এটা ঠিকই যে মানুষের মনের উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, কিন্তু অধিকারী আমাদের খুব কাছেই একটা জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। জানি এই কাজ কে করেছে, তাও ধরতে পাচ্ছি না। অধিকারী, আমাদের এই তদন্তকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে শক্তিশালী করতে হবে। এন্ড আই এম শিওর আমাদের তদন্ত একদিন ঠিক জায়গাতেই শেষ হবে। অপরাধ আর অপরাধী আইনের হাত থেকে পালাতে পারবে না। 3 সন্দেহভাজনই ফেরার ছিল, আর 1 মাস ধরে কড়া তল্লাশি করার পরেও তাদের ছায়া পর্যন্ত পাওয়া গেল না। এই 3 জন কি কখনো ধরা পড়বে, নাকি এই 3 জন এমন কোনো জায়গায় লুকিয়ে রয়েছে যেখানে আইনের লম্বা হাতও পৌঁছতে পারছিল না? এই 3 অপরাধীর কাছে সবচেয়ে শক্তিশালী আর মারাত্মক হাতিয়ার রয়েছে টাকা। টাকা শুধু হাতিয়ার নয়, বরং একটা মাস্টার কি, যা না জানি কত দরজা খুলতেও পারে আর সারা জীবনের জন্য বন্ধও করতে পারে। কিন্তু ক্রাইম ব্রাঞ্চ এদের পিছনে হাত ধুয়ে পড়ে গিয়েছিল। এই 3 অপরাধীর সঙ্গে যুক্ত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু পুলিশ এই 3 ক্রিমিনালের দিকে 1 ইঞ্চিও এগোতে পারল না। এই 3 জনের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। এরা খুব সাধারণ মানুষ ছিল। চাকরির খোঁজে এরা মুম্বাই শহরে এসেছিল, যারা গ্রামে নিজেদের পরিবারকে টাকা পাঠাতে চাইত। মানুষের বাড়িতে তারা রান্না করে টাকা আয় করত, আর তারপর হঠাৎই তারা এই গুরুতর অপরাধ করে বসল। পুলিশ তাদের অতীতের সব কথাই জেনে গিয়েছিল, কিন্তু তাদের বর্তমানের একটা কথা, একটা শব্দ না তারা শুনতে পাচ্ছিল না দেখতে পাচ্ছিল। কিন্তু পুলিশের দৃষ্টি আসন্ন ভবিষ্যতের দিকে আটকে ছিল, যেখানে এই 3 জনকে তারা জেলের মধ্যে দেখতে পাচ্ছিল। আর সেই উদ্দেশ্যকে সফল করতেই তারা তাদের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয়। ক্রাইম ব্রাঞ্চের টিম কি শেষ পর্যন্ত সফল হতে